নমস্কার, আমি সুজয় বৈদ্য। যত দিন যাচ্ছে আমাদের ইনকাম ট্যাক্সের যে রিটার্ন আমরা জমা দিই সেটা কিন্তু দিনে দিনে আরো কঠিন হয়ে যাচ্ছে। এই বছরও আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি আগের থেকে অনেক বেশি ইনফরমেশন আমাদের দিতে হচ্ছে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার যে নিয়ম আছে আগের থেকে অনেক বেশি কঠিন অলরেডি হয়ে গেছে। এটা নিয়ে আমরা কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিভাবে আমাদের জিনিসপত্রগুলো ট্র্যাক করতে পারে আগামী দিনে। সেইখানে আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কি ভয় দেখাতে যাচ্ছি, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অলরেডি তার ফর্মের মধ্যে নিয়ে চলে এসেছে এবং যার জন্য আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা আগের থেকে অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। চলুন কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই যে ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে কি কি বদল হয়েছে এবং কি কি জিনিস আগের থেকে আরো বেশি কঠিন হচ্ছে। আমরা যদি ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে চলে যাই, যে চেঞ্জেস গুলো এসছে সেটা ITR 1 আর ITR 4 দুটোর ক্ষেত্রে কিন্তু প্রায় সেম চেঞ্জেস এসছে। তা আমরা যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটের মধ্যে চলে যাই এবং আমরা লগ ইন হয়ে যাই, তারপরে আমরা ফাইল নাও সেকশনে আমরা যদি যাই, এখান থেকে আমরা 25-26 সিলেক্ট করে নিলাম। অবশ্যই সিকিউরিটির জন্য কিছু জিনিস হাইড করা থাকবে, আপনারা সবাই জানেন। কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর স্টার্ট নিউ ফাইলিং, এরপরে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, কন্টিনিউ করব। আমরা এখানে ITR 1 ই সিলেক্ট করে নিচ্ছি। প্রসিড, ওকে, লেট গেট স্টার্টেড, কন্টিনিউ, ওকে। এরপরে আমরা যদি আমাদের প্রথমে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যাই, সেখানে যদি যাই আমাদের প্রথমে পার্সোনাল ইনফরমেশন অবশ্যই দেখে নিতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে আমাদের যে নেচার অফ এমপ্লয়মেন্ট আছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই জিনিসগুলো ছিল মোটামুটি একই জিনিস রয়েছে, এখানে খুব একটা বেশি কিছু চেঞ্জেস আসেনি। এরপরে আমরা যদি ওপরে এখানে দেখতে পাচ্ছি যে ফাইলিং সেকশন, এখানেও খুব একটা জিনিসের চেঞ্জেস আসেনি। কিন্তু এরপরে আছে আমাদের হলো আমরা কি নিউ রেজিম থেকে বেরিয়ে যেতে চাই নাকি ওল্ড রেজিমে থাকতে চাই। যদি আমাদের বিজনেস প্রফেশন না থাকে সেক্ষেত্রে আমরা যদি ওল্ড রেজিমে যেতে চাই, আমরা ইজিলি ইয়েস সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে। এরপরে আমরা কনফার্ম করে দেব। কিন্তু কনফার্ম করার আগে আমাদের ব্যাংকের যে ডিটেল আছে সেটাও দেখে নিতে হবে ভ্যালিডেট করা আছে কিনা। যদি ভ্যালিডেট করা না থাকে তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের রিটার্ন জমা করতে দেবে না। এরপরে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর আমরা গ্রস টোটাল ইনকামের মধ্যে আসবো এবং আমাদের ইনকাম ট্যাক্স ফর্মের যে চেঞ্জেসটা এসছে সেটা কিন্তু প্রথমে আমাদের এই গ্রস টোটাল ইনকামের মধ্যেই এসছে। প্রথমে আমরা যদি স্যালারি সেকশনের মধ্যে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের স্যালারির অ্যামাউন্ট দেওয়ার কথা, তা আমরা এখানে 10 লাখ লিখে দিলাম। জাস্ট একটা অ্যামাউন্ট এখানে লিখে দিলাম। এরপরে আপনার যদি কোনো অ্যালোয়েন্স থাকে, ধরে নিলাম আপনার হাউস রেন্ট অ্যালোয়েন্স আছে বা অন্য যে কোনো অ্যালোয়েন্স আছে, সেই অ্যালোয়েন্স গুলো কিন্তু আপনি এখানে পরপর সিলেক্ট করে লিখতে পারবেন। আমি লিভ ট্রাভেল অ্যালোয়েন্স যদি থাকে, এখানে ধরে নিলাম 50,000 টাকা আপনার আছে। এছাড়া অ্যাড অ্যানাদার করে আপনি চাইলে এখানে আরো যে অপশন, কোনো একটি অপশন যদি আপনার থাকে এর মধ্যে, তাহলে আপনি এর মধ্যে সিলেক্ট করতে পারেন। আমাদের মেন উদ্দেশ্য এটা নয়, এর জন্য আমরা এখানে বেশি জিনিস দেখাচ্ছি না। এটা আপনি ITR 1 এর যে আমাদের ভিডিও আছে সেটা দেখলেও বুঝে যাবেন। মেন চেঞ্জেস এসছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যে অপশনে, সেখানে এখানে যদি আমরা দেখি যে আমরা লেট আউট অপশন সিলেক্ট করি, অর্থাৎ আমরা যদি বাড়ি ভাড়া দিয়ে থাকি সেক্ষেত্রে কি ধরনের চেঞ্জেস এসছে। আমরা এখানে আমাদের হাউস রেন্ট আমরা পেয়েছি 4,80,000 ধরে নিলাম, একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলাম। আমরা লোকাল অথরিটিকে ট্যাক্স দিয়েছি 5,000 টাকা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4,80,000 থেকে 5,000 কমে গিয়ে 4,75,000 অটোমেটিক্যালি এখানে চলে এসছে। এবার 30% এর একটা ডিডাকশন পাওয়া যায় হাউস রেন্টের ক্ষেত্রে, 1,42,500 এখানে পেয়েছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা হাউস প্রপার্টির এগেনস্টে যদি কোনো লোন নিয়ে থাকি, তাহলে সেই লোনের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট আগে এখানে বসানোর জায়গা আমরা পেতাম। শুধুমাত্র লোনের ইন্টারেস্ট বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যেত, কিন্তু এখন সেটা আমরা এখানে বসাতে পারছি না। তাই এটাকে আমাদের এখানে সেভ করে দিতে হবে। এরপরে যদি আপনার কোনো হাউস লোন থাকে, তার জন্য এখানে 24B যে সেকশনটি আছে এখানে আপনাকে যেতে হবে, অ্যাড অ্যানাদার করতে হবে। এরপরে এখানে কিন্তু অনেক এক্সেস ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো আগে চাওয়া হতো না। যেরকম আপনি কোথা থেকে লোন নিয়েছেন, ব্যাংক থেকে নাকি আদার দেন ব্যাংক থেকে, ধরে নিলাম ব্যাংক থেকে। এইটা করার সময় অবশ্যই আপনার যে স্যাংশন লেটারটি আছে সেটি হাতের কাছে রাখবেন, প্রথমবারের জন্য অ্যাটলিস্ট লাগবে। পরের বছর থেকে এটা কপি পেস্ট করলেই মোটামুটি কাজ হয়ে যাবে। এরপরে নেম অফ দ্য ব্যাংক, আমি ধরে নিলাম SBI আছে, SBI সিলেক্ট করে নিলেন। এরপরে দিতে হবে লোন অ্যাকাউন্ট নাম্বার, ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8, আমি একটা জাস্ট দিয়ে দিলাম। আপনার অবশ্যই লোন অ্যাকাউন্ট নম্বর এখানে বসাতে হবে। এর জন্য আপনার লোনের যে স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে, অথবা স্যাংশন লেটারের মধ্যেও আশা করি থেকে যাবে। এরপরে আপনার লোন স্যাংশন ডেট, এটাও কিন্তু প্রয়োজন পড়বে, কবে আপনার লোন স্যাংশন হয়েছিল। ধরে নিলাম আমার 2 মাস আগে লোন স্যাংশন হয়েছিল, 15ই জানুয়ারি 2025-এ, এটা আমি এখানে লিখে দিলাম। লোনের টোটাল অ্যামাউন্ট কত সেটাও কিন্তু এখানে বসাতে হবে। ধরে নিলাম 26 লাখ টাকা আপনি লোন নিয়েছেন। এই 26 লাখ টাকা লোনের মধ্যে আপনার এখন আউটস্ট্যান্ডিং কত পড়ে রয়েছে। হতে পারে 1 বছর আপনি লোন নিয়েছেন, 1 বছরের মধ্যে আপনি দেখা গেল 2.5 লাখ টাকা পেমেন্ট করেছেন, কিন্তু এই 2.5 লাখ টাকা 26 লাখ থেকে বাদ দিলে
তো হবে না, কেননা ওর মধ্যে কিছু পোর্শন আছে, মানে ম্যাক্সিমাম পোর্শনই আছে যেটা আপনার ইন্টারেস্টে বেরিয়ে গেছে। হতে পারে 20,000 অথবা 16,000 অথবা 15,000 আপনার প্রিন্সিপালে গিয়ে হিট করেছে। অর্থাৎ আপনার ধরে নিলাম যে এখানে প্রিন্সিপাল আছে হলো 25,85,430, এরকম কিছু একটা অ্যামাউন্ট থাকতেই পারে আপনার। এর জন্য আপনার লোনের যে ব্রেকআপ ব্যাংকে গিয়ে বলতে হবে, আপনার লোনের ব্রেকআপ যে শিটটা আছে সেটা জানি ব্যাংক আপনাকে দেয়, তাহলে কিন্তু ওই ব্রেকআপ শিট দেখে আপনি এই ডিটেলগুলো ভরতে পারবেন। এরপরে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট কত আছে সেটা এখানে বসাতে হবে। ধরে নিলাম 2.5 লাখ টাকার আপনি লোন নিয়েছেন, তার মধ্যে 15 লাখ টাকা এখানে আপনার চলে গেছে, বাকি 2,35,34 সামথিং হবে, আমি একটা এখানে বসিয়ে দিলাম। তাহলেই কিন্তু আপনার লোনের যে ইন্টারেস্টটা সেটা হাউস প্রপার্টি ইনকাম থেকে বাদ যাবে। তাই এত ইনফরমেশন আমাদের দিতে হচ্ছে, যেটা আগে কিন্তু দিতে হতো না। এরপরে ইনকাম ফ্রম আদার সোর্সে যদি আমরা যাই, সেখানে তো যেরকম মোটামুটি আগে ছিল সেটাও কিন্তু এখনো পর্যন্ত আছে, খুব একটা চেঞ্জেস এখানে আসেনি, যা সামান্য কিছু চেঞ্জেস এসছে। এছাড়া বাকি জিনিস একই আছে, কিন্তু আরো বড় চেঞ্জেস যেটা এসছে সেটা হলো 112 এ। এটা অসুবিধা বলা যায় না, এটা একদিক থেকে সুবিধাই বলা যায়, যে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি 1,25,000 টাকা পর্যন্ত শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে 112 এ সেকশনে যদি রোজগার করে থাকে, তাহলে আমরা এটা এখানে দেখাতে পারবো। অর্থাৎ আমার যদি দেখা গেল যে 2.5 লাখ টাকার আপনার শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করেছি লং টার্ম অবশ্যই, এবং তার পারচেজ ভ্যালু ছিল 1,30,000 টাকা, অর্থাৎ আমার যে লং টার্ম ক্যাপিটাল গেন 1,20,000 টাকা, এই 1,20,000 উপর আমাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। কিন্তু এর জন্য এতদিন পর্যন্ত আমাদের ITR 2 অথবা ITR 3 ফিল আপ করতে হতো, এখন আমরা ITR 1 এটা কিন্তু ফিল আপ করতে পারবো। এটা একটা সুবিধা, কিন্তু বাকি আরো অনেক অসুবিধা আছে যেগুলো আমরা আগে আসছি। এরপরে মেন অসুবিধার জায়গা যেটা কঠিন হয়েছে বলবো, সেটা হলো টোটাল ডিডাকশন যেটা রয়েছে। অর্থাৎ আমার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে কোনো ধরনের কোনো ডিডাকশন আমি নিয়ে থাকি, মেডিক্লেম থেকে কোনো ডিডাকশন নিয়ে থাকি, তার যে প্রসেস আছে সেই প্রসেসটা কিন্তু অনেক কষ্টকর হয়েছে, আগের থেকে অনেক ঝামেলার হয়েছে। আমি যদি 80Cর মধ্যে ঢুকে যাই, এখানে আমাদের অ্যাড অ্যানাদার করতে হবে। ধরে নিলাম আমার 1.5 লাখ টাকার 80Cর কোনো ডিডাকশন নেওয়া আছে। এবার তার জন্য দেখা যাবে যে আমার 50টা পলিসি করা রয়েছে, একটা পলিসিতে আমার 1,000 টাকার ডিডাকশন আছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আমাদের পলিসি নাম্বার কিন্তু দিতে হবে। এবার আপনাকে এখানে বসে আপনার পলিসির ডিটেল থেকে আপনার পলিসি নাম্বার বসাতে হবে, সেভ করতে হবে, আবার এখানে অ্যাড অ্যানাদার করতে হবে। এখানে দেখা গেল 40,000 টাকার একটা পলিসি রয়েছে, যেখান থেকে আপনি 80C ডিডাকশন নিচ্ছেন, তারও আবার পলিসি নম্বর এখানে বসাতে হবে। এইভাবে যতগুলো পলিসিতে আপনি 1,50,000 টাকা কমপ্লিট করছেন, সব পলিসি নাম্বার সমেত কিন্তু এখানে পরপর আপনাকে বসাতে হবে। তারপরেই কিন্তু আপনি 80Cর পুরো ডিডাকশন আপনি পেতে পারেন। যাই হোক, এই জিনিসটা দেখানো হয়ে গেল। এরপরে আমরা চলে যাই পরের 80CCC-তে। এখানে যদি দেখি, এখানে কিন্তু খুব একটা জিনিস চেঞ্জ হয়নি, কিন্তু প্রতিটাই আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে ঢুকে তারপরে আমাদের সমস্ত ডিটেল বসাতে হচ্ছে। এরপরে আমরা যদি 80D সেকশনে চলে যাই, অর্থাৎ আমাদের যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই এডিট কলামে গেলে আমাদের এখানে বলেছে যে আমাদের ফ্যামিলি মেম্বারে কেউ একজন সিনিয়র সিটিজেন আছে কিনা, আমি নো করে দিলাম। এবার আপনাকে এখানে অ্যাড অ্যানাদার করতে হবে। আবার এখানে কিন্তু আপনার নেম অফ দ্য ইন্স্যুরার লেখা আছে, অর্থাৎ ABCD কোম্পানি যদি ধরে নিই যে ABCD কোম্পানি থেকে আমি ইন্স্যুরেন্স নিয়েছি, তাহলে তার নাম এখানে বসাতে হবে, পলিসি নম্বর এখানে বসাতে হবে, এছাড়াও হেলথ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট এখানে বসাতে হবে। তারপরেই কিন্তু আপনি সমস্ত যে ডিডাকশন আছে সেই ডিডাকশন এখানে পাবেন। অর্থাৎ ভালোভাবে দেখতে গেলে আপনি যখন ওল্ড রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করবেন, তখন কিন্তু আপনার সমস্ত পলিসি ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে বসতে হবে। এছাড়া হাউস রেন্ট যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার হাউস রেন্টের স্যাংশন লেটার, এছাড়া ব্যাংক থেকে তার ব্রেকআপ শিট নিয়ে তারপরে কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে, যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন। এছাড়াও আপনি যদি কোনো জায়গায় কোনো ডোনেশন দিয়ে থাকেন, সেটাও কিন্তু 80G সেকশনে আপনি ছাড় পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই এডিট কলামে যেতে হবে, আবার অ্যাড অ্যানাদার করতে হবে। এখানে কিন্তু আপনার কাকে ডোনেট করছেন, অর্থাৎ সেখানে ডোনেট করার জন্য আপনি 100%-এর পুরো ডিডাকশন পাবেন না 15%-এর, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এছাড়া ডোনির প্যান নম্বর এখানে দিতে হবে, নেম অফ দ্য ডোনি অর্থাৎ কাকে আপনি পেমেন্ট করছেন তার কিন্তু ডিটেল এখানে আপনাকে দিতে হবে, তার অ্যাড্রেস বসাতে হবে, সিটি, এছাড়া স্টেট কোড যেটা আছে, কোন স্টেটে সেই এনজিও আছে অথবা আপনি যেখানে ডোনেশন করেছেন সেটা রয়েছে, তার পিনকোড বসাতে হবে, এবং ডোনেশনটি ক্যাশে করেছেন নাকি চেকে করেছেন সেটাও কিন্তু এখানে বসাতে হবে। এটা কিন্তু আগেই আমাদের ছিল, এটা এমন নয় এটা নতুন এসছে, কিন্তু আপনাদের একবার দেখিয়ে দিলাম যে এই জিনিসটাও কিন্তু এখনো পর্যন্ত আছে। এছাড়াও আপনি যদি হাউস রেন্ট অ্যালাওয়েন্স না পান, এমনও হতে পারে অনেক বিজনেসম্যান আছেন যারা হাউস রেন্ট অ্যালাওয়েন্স পান না, অথবা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, তাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স কোনো কারণবশত পান না অথবা নেওয়া হয়নি, কোনো একটা কারণ হতে পারে। বা সেক্ষেত্রে আমরা 80G সেকশনে হাউস রেন্টের জন্য একটা ছাড় কিন্তু
60,000 টাকা পর্যন্ত নিতে পারি। তা আমরা যদি এখানে 80GG সেকশনে চলে যাই, সেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু চেঞ্জেস এসছে। আমরা যদি ধরে নিলাম 2,40,000 টাকা এখানে পেমেন্ট করেছি, তাহলে আমাদের ম্যাক্সিমাম যে ডিডাকশন সেটা আমরা 60,000 টাকা পর্যন্ত পেতে পারি। কিন্তু তার জন্য 10BA ফর্ম যেটি রয়েছে সেটি আমাদের ভরতে হবে এবং তার অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে কিন্তু বসাতে হবে। আগে আমাদের অবশ্যই ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে 10BA ফর্ম ভরতে হবে, কিন্তু তার জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বার আমাদের দিতে হতো না এবং অনেক ব্যক্তি দেখা যেত 10BA ফর্ম না ভরেও যদি 80GG সেকশনে কোনো ছাড় নিয়ে নিত, সেক্ষেত্রে ডিপার্টমেন্টও খুব একটা ঝামেলা তৈরি করতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার যদি না দেন, তাহলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জমা করতে দেবে না। এবার আমি এখানে একটা র্যান্ডম সংখ্যা বসিয়ে দেখছি, তাতেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা ভুল অ্যাকনলেজমেন্ট নাম্বার দিলে নেয় নাকি। যদি দেখি সেখানেও কিন্তু দেখাচ্ছে ভ্যালিড অ্যাকনলেজমেন্ট নাম্বার আমাদের দিতে হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা 10BA ফর্ম ফিল আপ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রিটার্ন জমা করতে পারবো না, অর্থাৎ 80GG সেকশনে আমরা ছাড় নিতে পারবো না। ঠিক এরকম ভাবেই সমস্ত যে ডিডাকশন অথবা এক্সেমশন গুলো আছে তার সমস্ত ডিটেল ইনফরমেশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু আমাদের কাছে চাইবে এবং এটা মোটামুটি প্রমাণিত। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চায় না যে কোনো ব্যক্তি কোনো ফলস ডিডাকশন অথবা এক্সেমশন ক্লেম করুক। অর্থাৎ আপনি যদি কোনো কারণবশত এই ধরনের ডিডাকশন অথবা এক্সেমশন ক্লেম করে থাকেন, অবশ্যই খেয়াল রাখবেন সমস্ত ডকুমেন্ট জানি আপনার হাতের কাছে থাকে, তারপরে এই ধরনের ডিডাকশন অথবা এক্সেমশন ক্লেম করুন। আর যদি আপনার কাছে না থাকে, তাহলে নিউ রেজিমে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করুন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সুজয় বৈদ্য সাইনিং অফ।